নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একবার হাজির হয়েছি গল্প তরণী নিয়ে। আপনাদের জন্য আজ নিয়ে এসেছি একটি সত্য ঘটনা। 2014 সালে তিলোত্তমা কলকাতায় ঘটে যাওয়া একটি ঘটনার পুলিশি তদন্ত গল্পের আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। সমাজের এক অন্ধকার দিক এবং সম্পর্কের জটিলতার এক নৃশংস চিত্র অগণিত মানুষের মনে গভীর দাগ কেটে দেবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফিরি। গল্পতরণীর উপস্থাপনায় সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী এবং হিমাদ্রি সরকারের কলমে আজকের গল্প ক্যাশ মেমোয় কিস্তিমাত। হ্যালো স্যার, হ্যালো 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 স্যার স্যার একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল শিয়ালদা জিআরপিএফ অফিসার ইনচার্জের। আগের দিন ভিআইপি ডিউটি ছিল, সারা রাত জাগা। আজও সকাল থেকে বিস্তর ধকল গিয়েছে। লকআপের কয়েকজন আসামিকে কাগজপত্র দেখে কোর্টে চালান করা, তারপর বড় সাহেবের রুটিন ভিজিট। বিকেলে শিয়ালদহের রেল পুলিশ সুপারের মিটিং। সারাদিনই একটু বসার সুযোগ হয়নি। হঠাৎ প্রথম টেবিলের সামনে ওই পড়ে থাকা ওয়াকিটকি, আর তারপরে মোবাইলে অন ডিউটি সাব ইন্সপেক্টরের গলা শুনে তন্দ্রা কেটে গেল। সবে দিনের আলো ফিকে হয়ে সন্ধে নেমেছে। শিয়ালদহ স্টেশন চত্বরে এই সময়টা যেরকম থাকার কথা তেমনই। ঘেমে নেয়ে ক্লান্ত জনতার ভিড় ব্যস্ত সমস্ত ভঙ্গিতে এগোতে চাইছে। অফিস ফেরত যাত্রীদের ভিড়, কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের ভিড়, মালবাহকদের হাঁক, সাইড দিজিয়েগা সাইড দিজিয়েগা সাইড সাইড, এই সকল চিৎকারের সঙ্গে মিশে যাচ্ছে প্ল্যাটফর্মে একের পর এক ট্রেনের ঘোষণা। এই সময়টা ভিড়ের সুযোগে পকেটমারদের হাত সাফাইয়ের গোল্ডেন আওয়ার। তার অফিসারদের বারবার বলে দিয়েছেন জিআরপি থানার বড়বাবু, সন্ধ্যা থেকে রাত অন্তত 9টা পর্যন্ত ভালো করে প্ল্যাটফর্মে নজর রাখবে। পকেটমারি, মোবাইল চুরি এই সময় কিন্তু সবচেয়ে বেশি হয়। আর থানার অন ডিউটি অফিসারকেও সতর্ক থাকতে বলে রেখেছেন তিনি। কিন্তু ওই তরুণ সাব ইন্সপেক্টরের গলায় চাপা উত্তেজনার আঁচে অভিজ্ঞ ওসিরও বুঝতে কিন্তু অসুবিধা হয়নি এটা কোনো চোর বা পকেটমারের কেস নয়। হ্যাঁ বলো, কি ব্যাপার? কিছু গোলমাল হয়েছে নাকি? এই প্রশ্নটি করেন এবং উল্টো দিকের অফিসার জবাব দেন, স্যার, a bag and a hold all are lying unattended. ভ্রু কুঁচকে ওসি সঙ্গে সঙ্গে বলেন, কোথায়? কতক্ষণ পড়ে রয়েছে? ও প্রান্ত থেকে জবাব আসে, স্যার, স্টেশনের সামনেই, ওই ভিআইপি পার্কিং ইয়ার্ডে। আমি আশপাশটা নজর রাখছিলাম, কিন্তু ট্রলি ব্যাগ আর ওই হোল্ড অলটা কে যে রেখে গেল ভিড়ের মধ্যে বুঝতে পারেনি। অনেকক্ষণ ধরেই পড়ে রয়েছে, এখনো কেউ ক্লেম করতেই আসেনি। ব্যাগ কেউ ভুল করে ফেলে যেতেই পারে, কারণ ভুলোমনা মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু ব্যাগ বা ওই হোল্ড অল, এতে কোনো সন্দেহজনক জিনিস কিছু নেই তো? বিস্ফোরক বা এই ধরনের কিছু? এরকম ভাবতে ভাবতে ওসি সঙ্গে সঙ্গে অফিসারকে বললেন, ইমিডিয়েটলি জিআরপি কন্ট্রোলে মেসেজ দাও, স্নিফার ডগ, বম ডিসপোজাল স্কোয়াড সবকে আগে পাঠাও, আর জায়গাটা আপাতত তুমি ঘিরে রাখার ব্যবস্থা করো। এরপর অফিসার
নিজেই বেরিয়ে পড়েন। আর উল্টো দিকের ওই তরুণ অফিসারটি খুব চটপটে ছিলেন। তিনি ওই ব্যাগ এবং হোলডলকে ঠিকঠাক কভার করেই রেখেছিলেন, যাতে কেউ ওই ব্যাগ বা হোলডল না ছুঁতে পারে, তার ধারে কাছেও যাতে কেউ না যেতে পারে। ওসি পৌঁছে গিয়ে ওই অফিসারটার পিঠে হালকা চাপড় মেরে বললেন, এত বড় ট্রলি ব্যাগ আর ওই হোলডল সবটা কেউ ভুলে চলে যায় কি করে? আর এদিকে জিআরপি কন্ট্রোল অফিসে দ্রুত খবর পৌঁছেছিল। আরপিএফ এর কয়েকজন জওয়ান এসেও পড়েছিলেন। পুলিশের স্নিফার ডগ আর বোম ডিসপোজাল স্কোয়াডের লোকজনও চলে এসেছিল। তারা পরীক্ষা করে জানিয়ে দিল ব্যাগ বা হোলডলে বিস্ফোরক জাতীয় কিছু নেই। কিন্তু পুলিশের স্নিফার ডগ ক্রমাগত ব্যাগ আর হোলডল খোঁকেই চলেছে। কুকুরের হ্যান্ডলার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন বিস্ফোরক হয়তো নেই, তবে কিছু একটা নিশ্চিত আছে ব্যাগে। জিআরপি থানার ওসি ওই তরুণ অফিসারটিকে নির্দেশ দিলেন, ব্যাগটা খোলো তো, কি আছে, মাদক টাদক কিছু আছে কি? ট্রলি ব্যাগের চেন টানতেই আঁতকে উঠলেন অফিসার। স্যার, ডেড বডি। না, ঠিক ডেড বডি বললে ভুল হবে। ট্রলি ব্যাগের মধ্যে একটা প্লাস্টিকের প্যাকেটে মোড়া এক মহিলার কাটা মাথা, আর অন্য প্যাকেটে দুটো কাটা হাত, দুটো পা। ট্রলি ব্যাগে জমাট বাঁধা রক্ত। আর ওই হোলডলটা খুলতেই সেখান থেকে বেরোলো কাপড় আর প্লাস্টিক দিয়ে মোড়া এক মহিলার গলা থেকে উরু পর্যন্ত কাটা অংশ। পেটের জায়গাটা ধারালো অস্ত্র দিয়ে চিরে ফালা ফালা করে ফেলেছে। সম্ভবত অ্যাসিড ঢেলেও দেওয়া হয়েছে তার উপর। চামড়ার পোড়া দাগটা এমনটাই কিন্তু ইঙ্গিত করছে। মৃতদেহ অনেক দেখেছেন অভিজ্ঞ অফিসার। রেল লাইনে কাটা পড়া দেহ, এরকম আরো অনেক রকম দেহ তিনি দেখেছেন, কিন্তু তা বলে এত নৃশংস একজন 37-38 বছরের মহিলার দেহ হতে পারে। মহিলার শরীরের অংশগুলো দেখে অন্যান্য পুলিশ কর্মীদেরও অনেকেরই গা গুলিয়ে উঠছিল। হোলডল এবং ব্যাগ দুটোই ভালো করে পরীক্ষা করে সুরত হালের পর দেহ চালান করে দেওয়া হলো মর্গে। পাঠকের অবগতির জন্য জানিয়ে রাখি, সুরত হল বা ইনকোয়েস্ট এটা যে কোনো সন্দেহভাজন বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাধ্যতামূলক। অস্বাভাবিক মৃত্যু মানে খুন, আত্মহত্যা, দুর্ঘটনা, কোনো যন্ত্র বা পশুর আক্রমণে মৃত্যু, বা এমন কোনো মৃত্যু যেখানে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। ভারতীয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এরকম ঘটনা ঘটলে থানার ওসি বা দায়িত্বপ্রাপ্ত অফিসার নিকটবর্তী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডাকবেন এবং তারপর সেখান থেকে উদ্ধার হবে যে মৃতদেহ, সেখানে সাক্ষীদের উপস্থিতিতে খতিয়ে দেখতে হবে দেহটি কি অবস্থায় পড়ে রয়েছে, আপাত দৃষ্টিতে দেহের কোন কোন জায়গায় কি ধরনের আঘাতের চিহ্ন আছে, সেই আঘাত কি ধরনের অস্ত্র থেকে হয়ে থাকতে পারে। এই সব কিছুকে নিয়ে প্রাথমিক রিপোর্ট তৈরি করার আইনি প্রক্রিয়া হল সুরত হাল বা ইনকোয়েস্ট। শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার হওয়া মহিলাটি যে খুনি হয়েছেন তাতে কিন্তু পুলিশের এতটুকু সন্দেহ নেই। 20 মে 2014 শিয়ালদা জিআরপি থানার তদন্তকারী অফিসার কেস লিখলেন। এক অজ্ঞাত পরিচয় মহিলাকে খুনের পর দেহ টুকরো টুকরো করে কেউ ফেলে দিয়ে গেছেন স্টেশনের পার্কিংয়ে। খুনের মামলাও রুজু হলো অজ্ঞাত পরিচয় আততায়ীর বিরুদ্ধে। প্রাথমিক কাজগুলো সারতে বেশ রাত হয়ে গেছিল। ওসি বলে রেখেছিল রাতে সংশ্লিষ্ট সব অফিসারদের সঙ্গে কথা বলবেন এই কেসটার তদন্তের ব্যাপারে। পুলিশ কর্মীরা পৌঁছে গেলে অফিসার ইনচার্জ বললেন, দেখো
জিআরপি থানায় চুরি, ছিনতাই, পকেটমারি এইসব মামলা তো লেগেই থাকে। এই রকম কেস খুব একটা বেশি পাও না তোমরা, তাই এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। যত দ্রুত সম্ভব মহিলাটাকে আগে সেটা জানা দরকার, আর তাহলেই এই কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাই তোমরা এখন থেকেই লেগে পড়ো। প্রবল প্রতিহিংসায় স্ত্রী, প্রণয়ী বা বন্ধুর দেহ খণ্ড খণ্ড করে ফেলে দেওয়া হয়েছে এমন ঘটনার উদাহরণ ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রায়শই পড়ে থাকি। সে সদ্য স্বাধীনোত্তর সময়ের কলকাতার বেলারানী দত্ত হত্যা মামলাই হোক, অথবা সাড়া ফেলে দেওয়া দিল্লির বিখ্যাত তন্দুর হত্যাকাণ্ড। সিনেমা, সিরিয়ালে এমন ঘটনা বহুবার উঠে এসেছে। কিন্তু ঠিকই বলেছেন জিআরপির ওই অফিসার ইনচার্জ। জিআরপি থানায় এই ধরনের মামলা খুব বড় একটা আসে না। রোজগার একঘেয়ে ওই পকেটমারি, চুরি, ছিনতাই, বড়জোর ওই মাদক খাইয়ে লুট বা ডাকাতির জন্য জড়ো হওয়া, এই ধরনের মামলা। এমন কেস যার কিনারা করার চ্যালেঞ্জে বাড়তি অ্যাড্রিনালিনের ক্ষরণ হয় শিরায়, উপশিরায়, যাতে প্রচুর পরিশ্রম আর ক্লান্তি উপেক্ষা করে অবিরাম কাজ করে চলার মতো শক্তি পায় মস্তিষ্ক। কারণ একটু জটিল কেস হলেই তো সিআইডির হাতে তুলে দেওয়া হয়। চ্যালেঞ্জটা নিয়েছিলেন শিয়ালদা জিআরপি থানার ওই তদন্তকারী অফিসার এবং অবশ্যই তার সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীরা। যে প্লাস্টিকের প্যাকেটে মোড়া হয়েছিল মহিলার মৃতদেহ এবং ওই হোলডল যেখান থেকে তার মাথা আর দেহাংশ পাওয়া গিয়েছিল, সেটাকে দিনের আলোয় আবার খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন তদন্তকারীরা। কারণ ওই যে ছায়ের স্তূপে উড়িয়ে যদি বা মিলে যায় তদন্তের অমূল্য রতন, মিললেও বটে একটা সূত্র, তবে সেটা অমূল্য কিনা সময়ই বলে দেবে। ট্রলি ব্যাগের একটা পকেটে হাতড়ে পাওয়া গেল একটা চিরকুট। কি এটা? সঙ্গে সঙ্গে তদন্তকারী অফিসার খুলে দেখলেন, ও আরে এটা তো কোনো দোকানের ক্যাশ মেমো। তারিখটা হ্যাঁ পড়াই তো যাচ্ছে, এই বছর দুয়েক আগেকার। কাস্টমারের নাম জয়ন্তী দেব, ঠিকানা 827A লেক টাউন। ওসিকে সবটাই জানালেন তদন্তকারী অফিসার এবং অফিসার বললেন, তাহলে এখনই চলে যাও তোমরা লেক টাউন, দেখো কাল যার বডিটা পাওয়া গিয়েছে তিনি এই মহিলা কিনা। নির্দেশ দিলেন অফিসার ইনচার্জ। এরপর গন্তব্য 827A লেক টাউন। সেখানে গিয়ে দেখা গেল দরজা তালাবন্ধ, ফ্ল্যাটে কেউ নেই। আশেপাশের লোকজনের কাছ থেকে জানা গেল ওখানেই জয়ন্তী দেব থাকতেন। যে মহিলার দেহের টুকরো পাওয়া গেছিল শিয়ালদা স্টেশনে, তার ছবিও দেখানো হলো ওই বাড়ির অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের। খুনের পর চেহারা অনেকটা বিকৃত হয়ে গিয়েছিল, তবে চিনতে অসুবিধা হয়নি ইনি জয়ন্তী দেব। কয়েক বছর ধরে ওই ফ্ল্যাটে একা থাকছিলেন। তার স্বামী সুরজিৎ দেব আলাদা থাকতেন বছর 4। একটা মেয়ে আছে তাদের, সে অবশ্য বাবার সঙ্গেই থাকে। কিন্তু কেন আলাদা থাকতেন সুরজিৎ ও জয়ন্তী তা নিয়ে অবশ্য কিছু বলতে পারল না প্রতিবেশীরা। হয়তো পারিবারিক গোলমাল কিছু। তবে মাঝে কিছুদিন তারা একসঙ্গে ছিলেন, এটা জানা গেল ওদের পড়শিদের কাছে। সুরজিৎ কোথায় জানতে চান তদন্তকারী অফিসার। বাড়ি বেহালায় জানি, তবে কোথায় বলতে পারবো না। ওই ক্লাইভ রোয়ের একটা কোম্পানিতে কাজ করে এরকম একটা শুনেছি। কোনো শত্রুতা, কারোর সঙ্গে গোলমাল, বাড়িতে সন্দেহজনক কারো আগমন বা অন্য কিছুর হদিশ তারা কিন্তু কিছুই দিতে পারল না। পুলিশ তখন ক্লাইভ রোয়ের বহুজাতিক সংস্থার অফিসে গিয়ে সুরজিতের ঠিকানা পেয়ে গেল এবং দ্রুততার সঙ্গে তার বাড়িতেও পৌঁছে গেল। আপনি কি সুরজিৎ দেব? হ্যাঁ, কেন?
আপনারা হঠাৎ আমার বাড়িতে এসেছেন কেন? কি ব্যাপার? আপনার স্ত্রী জয়ন্তী দেবীর ডেড বডি পাওয়া গেছে গতকাল শিয়ালদা স্টেশনে, এটা জানেন? ও মাই গড! না 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 না, আমি জানতাম না। কেন, কি হয়েছে? আসলে আমরা অনেক বছর একসঙ্গে থাকতাম না, আলাদাই থাকতাম। কেন? এরপর অস্পষ্ট জবাব দেন সুরজিৎ। অন্য কারোর সঙ্গে নাকি সম্পর্ক ছিল ওই জয়ন্তীর, তা নিয়ে ঝামেলাও হয়েছে বেশ কয়েক বছর আগে। তারপর থেকে আমরা আলাদাই থাকি, তবে সরকারিভাবে ডিভোর্স হয়নি। আপনারা কি তারপর আর কখনো একসঙ্গে থাকেননি, বা আপনি লেক টাউনের বাড়িতে কখনো যাননি? না 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 না, প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা তো ওখানে গিয়ে জেনেছি আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিছুদিন ছিলেন, এই কিছুদিন আগেই। অস্বীকার করতে পারেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে এসছে। ওই 1 মে থেকে 2-3 দিন ছিলাম ওই বাড়িতে। আমার মেয়েও ছিল সঙ্গে। তখন তো কোনো গোলমাল হয়নি, সত্যি বলছি, বিশ্বাস করুন। পুলিশি তদন্তের প্রথম শর্তই বলে, প্রমাণ ছাড়া কিছু জিনিস বিশ্বাস করা যাবে না। বিশেষ করে যখন গোড়াতেই হোঁচট খেলেন সুরজিৎ। খুব তো পুরনো কথা নয়, লেক টাউনের বাড়িতে তিনি যে গিয়েছিলেন, অস্বীকার করলেন কেন প্রথমে? ভুলে গিয়েছিলেন, নাকি সত্যি কিছু লুকোচ্ছেন সুরজিৎ? তদন্তকারী অফিসার সব কিছু বিস্তারিত জানালো ওসিকে এবং বলল, স্যার, ওকে কি অ্যারেস্ট করে থানায় নিয়ে এসে জেরা করব? তাহলে কিন্তু সত্যিটা বেরিয়ে পড়বে। ওসি সঙ্গে সঙ্গে বললেন, না, শুধু সন্দেহের ভিত্তিতে অ্যারেস্ট করলে খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যাবে। আরও একটু ভালো করে নজর রাখো ওর উপরে, প্রত্যেকটা মাইনিউট ডিটেলস জোগাড় করো, তারপর দেখব। ইতিমধ্যেই ময়না তদন্তের রিপোর্ট এসে পৌঁছালো পুলিশের কাছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে জয়ন্তী দেবকে। মাথা ও শরীরের অন্যান্য অংশে বেশ কিছু আঘাতের চিহ্নও রয়েছে। খুনের পর দেহ কাটা হয়েছে একেবারে পেশাদার হাতে। উদ্ধার হওয়ার অন্তত 18 থেকে 24 ঘন্টা আগে খুন হয়েছে জয়ন্তী। তাহলে খুনি কি পেশাদার, নাকি তার সঙ্গে আরো লোক ছিল? 7-5 ভাবতে ভাবতে লেক টাউনের বাড়িতে আবার গেলেন তদন্তকারী অফিসার। আরো তথ্য জোগাড়ের চেষ্টা করলেন জয়ন্তী দেবের প্রতিবেশীদের কাছে। কবে ওই ফ্ল্যাটে এসেছিলেন সুরজিৎ, কতদিন ছিলেন, আর কেউ কি এসেছিলেন কিনা। এরকম করতে করতে এক পড়শির কাছ থেকে বেরোলো একটা গুরুত্বপূর্ণ তথ্য। 2-1 দিন নয়, আরো বেশি দিন ওই বাড়িতে ছিল সুরজিৎ। এমনকি যেদিন জয়ন্তী দেবীর দেহ উদ্ধার হয় তার আগের দিনও ওই বাড়িতেই ছিল সুরজিৎ। সেদিন ভোরবেলা ওই ফ্ল্যাটের বাথরুম থেকে একটানা জল পড়ার আওয়াজও পেয়েছিল জয়ন্তীর উপরতলার ফ্ল্যাটের এক বাসিন্দা। না, এমনিতে হবে না। সুরজিৎকে নিয়ে লেক টাউনের ফ্ল্যাটে যাও, ওখানে নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া যাবে। এই নির্দেশটা দিলেন অফিসার ইনচার্জ। গোড়ায় ওই ফ্ল্যাটে যাওয়ার ব্যাপারে নিমরাজি ছিলেন সুরজিৎ। তদন্তকারী অফিসার সাফ জানিয়ে দেন, ভালোই ভালোই চলুন, তা না হলে বুঝতে হবে আপনি তদন্তের ব্যাপারে অসহযোগিতা করছেন। এরপর সুরজিৎকে নিয়ে লেক টাউনের ফ্ল্যাটের দরজা খোলা হয়। শোয়ার ঘরের মেঝে রক্তের দাগ তখনও স্পষ্ট। জল দিয়ে ধোয়ার চেষ্টা হয়েছে বটে, তবে বুঝতে অসুবিধা হয়নি তদন্তকারীদের। এবং জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, রক্তের দাগ কেন? আমি জানি না, আমি তো এখানে থাকতাম না, আপনাকে অনেকবার বলেছি, আর যে কয়েকদিন ছিলাম তখন এসব কিছু দেখিনি। জানি, একথাটাই বলেছেন, তাই আবারও জানতে চাইছি, স্ত্রীর সঙ্গে থাকলেন অথচ আপনার স্ত্রী নিখোঁজ,
আপনি কিছুই জানলেন না? না বলেছি তো, আমি কিছুই জানি না। কেউ সত্যিই কিছু জানে না, নাকি না জানার ভান করছেন? ওর খাওয়া পুলিশ অফিসারের ফারাকটা ধরতে সময় কিন্তু বেশি লাগে না। সুরজিৎ বাবু, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেত। জিআরপি থানায় তুলে আনা হলো বছর 45-এর সুরজিৎকে। জেরা পর্ব শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েক ঘন্টা লাগাতার জেরার মুখে সুরজিৎ ধুঁকছেন। ভাঙবো তবু মচকাবো না, এইরকম একটা ভাব বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আত্মপক্ষ সমর্পণে যা যা বলার দরকার তাকে বলতে সুযোগ দেওয়া হলো। তার বক্তব্যের অসঙ্গতিগুলো নোট করে নিচ্ছিলেন তদন্তকারী অফিসাররা। নিজেকে নির্দোষ প্রমাণ করার আত্মতুষ্টি তখন সুরজিৎকে অজান্তেই ঘিরে ধরেছে। আর ঠিক সেই সময় পাল্টা প্রশ্নবাণ ছুড়ে দিলেন গোয়েন্দারা। তিনি কেন হঠাৎ জয়ন্তী দেবীর ফ্ল্যাটে গেলেন? কবে গেলেন? কখন বের হলেন ফ্ল্যাট থেকে? কি কথা হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে? কি, কেন, কবে, কখন, একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে ধৈর্যের বাঁধ ভাঙে সুরজিতের, এবং অবশেষে স্বীকার করে নেয়, আমি খুন করেছি ওকে, আমি করেছি, তবে বেশ করেছি। আর ঠিক এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন তদন্তকারীরা। এরপর অভিযুক্তের মনোবল ভেঙে ফেলাটা আর শক্ত নয়। সামান্য বিরতির পর আবার শুরু হয় জেরা পর্ব। কেন খুন করলেন? আর কে কে ছিল আপনার সঙ্গে? আপনি কি স্ত্রীর দেহ এভাবে কাটলেন? আমি করেছি সব। অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল ওর, বারবার বারণ করেছিলাম, রোজ ঝামেলা হতো। সম্পর্ক? কার সঙ্গে সম্পর্ক? আমি জানি না। খুনের স্বীকারোক্তির পর অভিযুক্তের কাছ থেকে সত্যি বের করে আনা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। জেরায় জর্জরিত সুরজিৎ স্বীকার করলেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক জয়ন্তীর নয়, ছিল তারই। তার বান্ধবীর নাম লিপিকা পোদ্দার। 2-1 দিনের সম্পর্ক নয় সেটা, দীর্ঘদিনের। কয়েক বছর আগে সুরজিতের মা তখন গুরুতর অসুস্থ, আর মায়ের দেখভালের জন্য আয়া হিসাবে দেব পরিবারে আগমন হয়েছিল লিপিকার। স্ত্রী একটু চোখে আড়াল হতেই লিপিকার সঙ্গে একটু একটু করে ঘনিষ্ঠতা হয় সুরজিতের। তবে সে কথা জয়ন্তী দেবীর কানে পৌঁছাতে দেরি হয়নি। বাড়ির আয়ার সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা কোনো মতেই মেনে নিতে পারেননি তিনি। বারণ করেছিলেন গোড়ায়। পরকীয়া সম্পর্কের ফাঁস থেকে স্বামীকে সরিয়ে আনার সব রকম চেষ্টাও করেছিলেন। ঝগড়াও করেছেন স্বামীর সঙ্গে, প্রবল অশান্তিও হয়েছে। কিন্তু কে কার কথা শোনে? লিপিকার সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশ বেড়েছে সুরজিতের। মানসিক যন্ত্রণায় দগ্ধ হতে হতে শেষ পর্যন্ত স্বামীকে ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন জয়ন্তী দেবী। তাদের মেয়ে অবশ্য থাকছিলেন তার বাবার সঙ্গেই। মাঝে মধ্যে দেখা করতে মায়ের কাছে আসতো সে। কিন্তু আলাদা থাকলে তো লেকটাউনের ফ্ল্যাটটা মিলবে না, কারণ ওই ফ্ল্যাটটা তো জয়ন্তী দেবীর নামে। তাই পথের কাঁটা সরাতে হবে। বান্ধবীর সঙ্গে পরিকল্পনা করে লেকটাউনের ফ্ল্যাটে গেলেন সুরজিৎ। ভাব দেখালেন যেন পুরনো বিবাদ সব মিটিয়ে ফেলতে চায়। জয়ন্তী দেবীর সঙ্গে নতুন করে সব শুরু করবে। জয়ন্তীও ভাবলেন স্বামীর হয়তো মতি ফিরেছে। সুরজিতের সঙ্গে তার মেয়েও গিয়েছিল মায়ের ফ্ল্যাটে। 19শে মে সন্ধ্যা থেকে প্রবল ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে। তারপরও রাতে এক ঘরে শুয়েছিলেন সুরজিৎ আর জয়ন্তী। পাশের ঘরে মেয়ে। বেশি রাতে আধো ঘুমে থাকা স্ত্রীর মাথায় প্রদীপ রাখার পিল সুচ দিয়ে আঘাত করেন সুরজিৎ। জয়ন্তী দেবী অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন। মায়ের চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল মেয়েরও। সুরজিৎ তাকে বোঝান, মা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, আমি দেখছি, সকাল হলেই ডাক্তার ডাকবো, তুই সকালে
বন্ধুর বাড়ি চলে যাস। বাবার কথা শুনে ঘুমোতে চলে যায় তাদের মেয়ে। দিনটা 20 মে। ভোরের আলো ফুটতেই মেয়েকে বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেয় সুরজিৎ। ডেকে পাঠান লিপিকাকে। তখনও শরীরে সাড় ছিল জয়ন্তী দেবীর। সুরজিৎ, লিপিকা দুজনে মিলে তার মুখে বালিশ চেপে ধরেন। জয়ন্তী দেবীর হাত পায়ের সামান্য নিষ্ফল ছটপটানি একটা সময় থেমে যায়। না, শ্বাস আর পড়ছে না, কাজ শেষ, নিশ্চিত হলো সুরজিৎ আর লিপিকা। কিন্তু কাজ অবশ্য পুরোপুরি শেষ হয়নি তখনও। ফ্ল্যাট থেকে বের করে বডিটা তারা ফেলবেন কোথায়? কদিন পর তো শুরু হবে খোঁজাখুঁজি। তখন কি হবে? বান্ধবীর পরামর্শে তার এক পরিচিতকে ডেকে পাঠান, যার নাম সঞ্জয় বিশ্বাস, পেশায় কসাই। এই কাজের বিনিময়ে সে পাবে 1000-5 টাকা। সঞ্জয়ের উপর দায়িত্ব বর্তালো দেহটাকে এমনভাবে কাটতে হবে যাতে শনাক্ত করার উপায় মাত্র না থাকে। সঞ্জয়ও পেশাদার কসাই। তার দক্ষতায় নিপুণ হাতে জয়ন্তীর দেহ থেকে আলাদা করা হয় মাথা, হাত, পা, এবং সেটা হয় জয়ন্তী দেবীর নিজের ঘরেই। হাঁটু মুড়ে বসে যখন কাজ সারছে সঞ্জয়, অল্প দূরে বসে সুরজিৎ আর লিপিকা এগুলো সব দেখছে, যেন কিছুই হয়নি। মুরগি কাটার থেকেও যেন সহজে কেটে ফেলা হয় ওই জয়ন্তী দেবীর দেহ। তারপরও শনাক্তকরণের সব সম্ভাবনা দূর করতে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয় দেহের টুকরোগুলো। প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ট্রলি ব্যাগ আর ওই হোল্ডলে ভরে ফেলেন 3 জন। ডেকে আনা হয় ট্যাক্সি। সকালেই সুরজিৎরা দেহ ট্যাক্সিতে তুলে নিয়ে বেরিয়ে পড়ে। শিয়ালদা স্টেশনে এসে দেখেন প্রচুর লোক। এরপর তারা চলে যায় বাবুঘাটে। সেখানেও প্রচুর লোকজনের ভিড়। তাই দেহ লোপাট করতে দিনের আলো পড়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল 3 জনকে। দিনের আলো একটু নেমে আসতেই সুযোগ বুঝে তারা শিয়ালদহের ওই ভিআইপি পার্কিংয়ের সামনে চুপচাপ নামিয়ে দেয় ব্যাগ আর হোল্ডল। প্রথমে সুরজিৎরা ভেবেছিলেন পুলিশ দেহ খুঁজে পেল তা শনাক্ত করতে পারবে না, আর তাকে পুলিশ জেরা করতে এলো এটাও বলে দেওয়া যাবে যে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল জয়ন্তী দেবীর। হয়তো প্রেমিকের সঙ্গে কোথাও চলে গিয়েছেন, বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যাবে নির্বিকার। তবে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান অপরাধীও তো ভুল করে। যেমন ওই ক্যাশ মেমো ট্রলি ব্যাগে ফেলে এসেছিলেন সুরজিৎরা। এরপর 3 জনের স্বীকারোক্তি, পাশাপাশি ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশীদেরও স্বীকারোক্তি, ট্যাক্সি চালকের বয়ান, যে অস্ত্র দিয়ে দেহ টুকরো করা হয়েছিল তা কেনার রসিদের মতো টুকরো টুকরো সব তথ্য প্রমাণই আদালতে জমা দিয়েছিল পুলিশ। আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছিল সঞ্জয়। 1000-5 টাকার বিনিময়ে তাকে দেহ কাটার বরাত দিয়েছিল সুরজিৎ এবং লিপিকা, তাও জানিয়েছিল আদালতে। পরিকল্পনামাফিক খুন ও সাক্ষ্য প্রমাণ লোপাটের অন্যতম ষড়যন্ত্রকারীর বয়ানকে গুরুত্ব দিয়েই বিবেচনা করে আদালত। দীর্ঘ সওয়াল জবাব শেষে শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বলেন, নিখুঁত পরিকল্পনা করে এই খুন। এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। আদালত 3 জনকেই ফাঁসির নির্দেশ দেন। সন্তানের দোহাই দিয়ে লঘু শাস্তির আর্জি জানিয়েছিলেন সুরজিৎ এবং লিপিকা। ধোপে টেকেনি সেই আবেদন। নিম্ন আদালতের রায় নিশ্চিতভাবেই চ্যালেঞ্জ হবে উচ্চ আদালতে। আইনি লড়াই চলবে ঠিকই, তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক আর অর্থ লোভ বহু নৃশংস খুনের নেপথ্যের কারণ, এটা কিন্তু সেই সুলতানি আমল বা মুঘল আমল থেকেই।
কিন্তু লোভ আর পরকীয়া মানুষকে যে এভাবে পশু সম করে তোলে, ভাবলে এখনো আমাদেরকে শিউরে উঠতে হয়। গল্প তো এখানেই শেষ হলো, কিন্তু জয়ন্তী দেবীর নৃশংস হত্যাকাণ্ড তৎকালীন সময়ে গোটা শহরকে নাড়িয়ে দিয়েছিল। আর এই কেস প্রমাণ করে অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সুপরিকল্পিতভাবে খুন করলেও আদালত বা আইনের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। এই গল্পের মধ্য দিয়ে সমাজের এক অন্ধকার দিক আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।